হ্যালো চাচা, ভালো আছেন চাচা? আম্মা বললো আপনাকে নাকি ফোন দিতে। হেরে, তুই শাপলা না মা? কেমন আছিস? চাচা আমি ভালো আছি আল্লাহ রহমতে। আপনি আমাকে চিনতে পেরেছেন চাচা? হ্যাঁ, আমি আপনার বাতিজি শাপলা। আম্মা বললো আপনাকে নাকি একটা ফোন দিতে, অনেকদিন নাকি আপনার সঙ্গে যোগাযোগ হয় না, এই জন্য আর কি ফোন দিলাম। হেরে মা, ফোন দিয়েছিস, ভালোই করেছিস। আসলে তোদের সাথে তো অনেক দিন ধরে আমারও যোগাযোগ হয় না রে মা। আচ্ছা, তোর মা এখন কই দে তো মা? আর তোর আব্বু কই? চাচা, আমি তো আমার এক বান্ধবীর বাসাতে আসছিলাম। আর আব্বুর কথা আর কি বলবো, আব্বু তো বিদেশে গেছে, আপনি জানেন না? আর চাচা, কিছুদিন আগেই তো সবকিছু উলটপালট হয়ে গেল আমাদের জীবনে। আপনাকে অনেক ফোন দিয়েছিলাম, কিন্তু আপনার মোবাইলের নাম্বার বন্ধ ছিল তো, এই জন্য আপনার সঙ্গে আর যোগাযোগ করা হয় নাই। আর আমার মন মানসিকতাও এখন আর আগের মতো নাই, অনেকটাই ভেঙে পড়েছে। মাঝে মধ্যে আমাকে বলে যে আপনাকে যেন ফোন দেই, ফোন দিয়ে যেন বলি। আসলে আমাদের জীবনটা এখন অনেক পরিবর্তন হয়ে গেছে চাচা, আমরা আর এখন আগের মতো নাই। হেরে মা শাপলা, কি হয়েছে বলতো মা? কি এমন হয়েছে তোদের? দেখ, আমার একটা সমস্যা ছিল, এই জন্য আমার সিমটা আসলে ওই আগের যে মোবাইলটা ছিল না, ওইটা বাসে আসলে ধাক্কা লেগে পড়ে গিয়েছিল। তো সিমটা তুলতে একটু সমস্যা হচ্ছিল রে মা, এনআইডি কার্ড সঙ্গে ছিল না তো। তো এখন তুললাম আর কি, এই জন্য ওই মাঝখানে মোবাইল নাম্বারটা বন্ধ ছিল। আচ্ছা, কি হয়েছে মা, একটু খুলে বলতো। তোরা তো আমাকে টেনশনে ফেলে দিয়েছিস। আর তোর মা এখন কই? কি, মানে ভালো আছে তো? চাচা, আম্মা আছে কোনো রকম, তবে এইটুকু বলতে পারতেছি, আগের মতো এখন আর ভালো নেই চাচা। আর আমাদের অনেক, মানে কি বলবো, আমাদের জমি জমা সম্পত্তি সবকিছু বিক্রি করে দিয়ে আমার বাবাকে বিদেশ যেতে হয়েছে। আসলে তখন আপনার সঙ্গে যোগাযোগ করার অনেক চেষ্টা করেছে। আমার বিয়ে হয়েছিল চাচা একটা ছেলের সঙ্গে। তো যে ছেলের সঙ্গে বিয়ে হয়েছিল, ছেলেটা আসলে পারিবারিক অবস্থা অনেক ভালো, কিন্তু চাচা ছেলেটা তেমন ভালো না চাচা। আসলে কি বলবো, ছেলের একটু শারীরিক দুর্বলতা, কিন্তু ওর অনেক বন্ধু বান্ধব নিয়ে ও প্রতিদিনই আমার এখানে আসতো। আয়শা চাচা, ও ওর নিজের বউকে ওর বন্ধু বান্ধব দিয়ে ওই কাজগুলো করাইতো টাকার বিনিময়ে। ওর প্রত্যেকটা বন্ধু ওকে 10,000, 20,000, 5,000 করে প্রতিদিন রোজ টাকা দিত। আর ওরা 4-5 জন মিলে আমার সঙ্গে ওই কাজগুলো করতো চাচা। তো একদিন আচানক আমার মা এগুলো জেনে ফেলে। তারপর আসলে সব কিছুই শেষ, আমাদের ডিভোর্স হয়ে যায়। এরপর আমারও খুব কষ্ট লাগতেছিল চাচা, তখন আসলে আমি নতুন ছিলাম তো, খুব কষ্ট হচ্ছিল তখন। তো এরপরে আমাদের ডিভোর্সও হয়ে যায়। ডিভোর্স হওয়ার পর আমার আম্মা এবং বাবা ওদের নামে মামলা করে থানায়। থানায় জিডি করার পর আমরা জানতে পারি যে ওরা আসলে খুব শক্তিশালী লোক, আওয়ামী লীগের দালাল বা এই সেই, অনেক শক্তিশালী লোক। তখন আসলে আমাদের অনেক সয় সম্পত্তি জমি জমা বিক্রি করে তাদের এই মামলার কেসগুলো লড়তে হয়। তখন আপনাকে অনেক ফোন দিচ্ছিলাম, কিন্তু আপনার ফোন কোনোভাবেই যোগাযোগ হচ্ছিল না। আপনার বাড়িতেও গিয়েছিল আমার আব্বা, কিন্তু আপনার সঙ্গে কোনোভাবেই যোগাযোগ করতে পারতেছিল না। তারপর আর কি করবো, আমার বাবা সবকিছু শেষ হয়ে এখন বিদেশে আছে, মায়ের শরীরটাও খুব একটা বেশি ভালো না। হ্যাঁ, এত কিছু হয়ে গেল রে মা। আসলে আমি কিছু জানতে পারলাম না। আমি জানলে হয়তো তোদের আজ এই পরিণতি হতো না। আচ্ছা ঠিক আছে, তো এত কিছু তো আর তোদেরকে তো এখন আর সান্ত্বনা দেওয়ার মতো ভাষা নেই আমার। এখন আমি কি করতে পারি বলতো? আমার কি করার আছে? আসলে চাচা, তোমাকে যে কিভাবে বলি, আমরা যেই বাড়িতে থাকতাম আমাদের গ্রামে, এই বাড়িটা বন্ধক দেওয়া হয়েছিল চাচা, ওই মামলার কেস লড়াইয়ের জন্য। আর আমার বিয়ে তো অনেক টাকা খরচ হয়েছিল চাচা। আসলে অনেক শখ করে আমার বাবা মা এই বিয়েটা ঠিক করেছিল। আমাদের জমি জমা আগে থেকে সবকিছু বন্ধক ছিল। এখন আসলে কি বলবো, বাবাও বিদেশে খুব একটা বেশি নাকি, তার ব্যবসাও নাকি সেখানে ভালো চলতেছে না। এদিকে মায়েরও অসুস্থ। চাচা, এখন আপনি পারেন আমাদের এই বাড়িটা ফিরিয়ে দিতে আর মায়ের চিকিৎসার ব্যবস্থা করতে। চাচা, আপনি বিনিময়ে যা চান আমার কাছে, চাচা আমি আপনাকে তাই দিব। দেখেন না চাচা, আমি চাচা বিয়ের পরে সংসারটাও ঠিক মতন করতে পারি নাই। আমার স্বামী প্রতিদিন 5-10 জন পুরুষ নিয়ে এসে আমাকে কি সব করতো আমি আর আপনাকে বলতে পারবো না চাচা। প্লিজ চাচা, আপনি কিছু একটা করুন আমাদের জন্য। বিনিময়ে চাচা আপনি যা চাইবেন আমি আপনাকে সব কিছু দিতে রাজি।
আচ্ছা, হেরে মা শাপলা, আমি এখন তোদের জন্য কি করতে পারি? যা হবার তা তো হয়ে গেছে। আর তুই বা আমাকে কি এমন দিবি যে আমি তোদের জন্য এত কাজ করব বলতো মা? দেখেন চাচা, আপনি চাইলে কিন্তু অনেক কিছুই করতে পারেন। আমি আপনাকে কথা দিচ্ছি, চাচির অভাব আমি আপনাকে কোনো দিনই বুঝতে দিব না। চাচা, আমি জানি অনেকদিন হলো চাচি মারা গেছে। আপনি আপনার ছেলে সন্তানের মুখের দিকে তাকিয়ে দ্বিতীয় কোনো বিয়ে করেন নাই। আপনার এই সমস্যা, আপনার এই দুঃখটা চাচা আমি বুঝি। একটা পুরুষ মানুষ বউ ছাড়া থাকা যে কতটা কষ্ট, চাচা এটা আমি বুঝি। চাচা, আপনি আমার মায়ের চিকিৎসার ব্যবস্থাটা করেন। আমার বাবার তো কোনো গ্যারান্টি নেই সে বিদেশ থেকে টাকা পাঠাবে কিনা। আর আমাদের বাড়িটা বন্ধকের হাত থেকে ছাড়ানোর ব্যবস্থা করেন। চাচা, আমি কথা দিচ্ছি আপনাকে মজার মজার রান্না খাওয়াবো, এবং চাচির অভাবটা আপনাকে আমি কোনোদিনই বুঝতে দিব না। চাচির কে যেভাবে আপনি মিস করেন চাচা, আমি আপনাকে ঠিক সেইভাবে চাচির মতোই আনন্দ, সুখ সব কিছু দিয়ে আপনাকে আমি ভরিয়ে দিব চাচা। আপনি চাচির অভাব কোনোদিনই আর বুঝতে পারবেন না। চাচা, আমার কিন্তু অনেক অভিজ্ঞতা আছে। আমার হাজব্যান্ডের পাঁচজন বন্ধু প্রতিদিন তাদেরকে আমার আদর সোহাগ করতে হতো। এবার বুঝেন চাচা আমার কতটা এক্সপিরিয়েন্স। আপনি চাচা চাইলেই সুযোগটা কাজে লাগাতে পারেন। আমি জানি যে আজকাল আসলে স্বার্থ না থাকলে তো আর কেউ হেল্প করবে না। আমি আমার জীবনটা আপনাকে দান করে দিব চাচা। আপনি আমাদের এইটুকু হেল্প করেন চাচা। প্লিজ আপনি আর না করেন না চাচা, প্লিজ চাচা। আচ্ছা ঠিক আছে মা, তুমি আমাকে কয়েকটা দিন সময় দাও। আমি কয়েকটা দিন একটু ভেবে দেখি কি করা যায় তোমাদের জন্য। আর তোমার মায়ের ব্যবস্থা অবশ্যই আমি ডাক্তারের সঙ্গে কথা বলতেছি, দেখি আমি আসলে কি করি। হ্যাঁ চাচা, এটাই ভালো হবে। আপনি বরং আগে মায়ের চিকিৎসার ব্যবস্থাটা করেন। বাড়ি না হয় পরে ছুটালেও হবে। চাচা, আপনার কাছে যে আমি চির ঋণী হয়ে থাকবো চাচা, চির কৃতজ্ঞ হয়ে থাকবো। আপনাকে আমি চাচির অভাবটা কোনোদিনই আমি আপনাকে এ মনে করতে দিব না। চাচি যেভাবে আপনাকে আদর সোহাগ করতো, ভালোবাসতো, চাচা আমি আপনাকে কথা দিলাম সেইভাবেই আমি আপনাকে ভালোবাসবো। সেইভাবেই আপনাকে আমি কখনো চাচির অভাবটা পূরণ, চাচিকে আমি কখনো মনে করতে দিব না আপনাকে। চাচা, আপনাকে অনেক ধন্যবাদ। আর শাপলা, তুমি যেন কি বলছিলে মা, তোমার চাচি আসলে যেভাবে যেভাবে আমাকে দিত তুমি আমাকে সেভাবে দিবে। তোমার চাচির অভাবটা কোনোদিন তুমি আমাকে বুঝতেও দিবে না। তা মা, এটা তুমি কিভাবে দিবে? তুমি তো বাচ্চা মানুষ, তুমি কি পারবে? আসলে তোমার বাড়ির লোকজন যদি কেউ টের পেয়ে যায় বা কেউ যদি মানা করে, তখন তুমি কি করবে মা? বুঝতে পারতেছি চাচা, আপনি প্রুফ চাচ্ছেন তো। আপনি আসলে প্রমাণ চাচ্ছেন, কারণ আমার বাবা যদি বিদেশ থেকে চলে আসে, মা যদি জেনে যায়, তখন যদি আবার না দেয় আপনাকে, বিশ্বাস করতে পারতেছেন না তো। চাচা, আমি কালকে আপনার বাসাতে আসতেছি। আর শুনেন, আপনি আমার মাকে হাসপাতালে ভর্তি করার ব্যবস্থা করেন। আর শুনেন, আমি কালকে আসতেছি। আপনাকে প্রমাণস্বরূপ এমন কিছু দিয়ে যাব যা হয়তো আপনি সারা জীবনও ভুলবেন না। আর আমার চাচি, তারও তো অনেক বয়স হয়েছিল তাই না? সে হয়তো আপনাকে ভালোভাবে খুশি করতে পারতো না। হ্যাঁ, আমি আপনাকে কথা দিলাম চাচা, আপনার ওই বুতা দাও আবার নতুন করে আমি দাঁড় করাবো। আপনি আবার নতুন করে একদম একদম চাচা সবকিছু শুরু করবেন। এত মজা, এত মাস্তি পাবেন আপনি, আপনি জীবনেও ভুলবেন না। এখন থেকে আমি আমার কাজ শুরু করবো আর আপনি আপনার কাজ শুরু করেন। ডিল ফাইনাল চাচা। আপনি শুধু আমাকে এইটুকু করেন চাচা, আপনি ছাড়া এই মুহূর্তে আমাদের পাশে দাঁড়ানোর মতো আর কেউ নেই চাচা। আপনি তো এইটুকু করতেই পারেন তাই না চাচা? ঠিক আছে রে মা, তুমি আমার বাতিজি হলেও মানে তুমি যে আমাকে এত একটা আনন্দের একটা সুযোগ করে দিবে। আরে আমি তো টাকা পয়সার জন্য না রে মা, আমি তো তোমার সেবা এমনিতেও করতে পারি। তোমার বাবা সে তো আমারই ভাই, আমি তো তার সেবা যত্ন এমনিতেই করতে পারি। তুমি আমাকে এত বড় একটা সুযোগ করে দিলে মা, আমি তোমার কাছে চিরজীবন কৃতজ্ঞ থাকবো। আমি জানি চাচা আপনি আমাকে ফ্রিতেই দিবেন, কিন্তু আসলে মন থেকে দিবেন না। একবার দিলে দ্বিতীয়বার দিবেন না, কিন্তু আপনি এই জিনিসটা পেলে আসলে সবাই তো এই জিনিসটা চায়। আমি যদি আপনাকে মন থেকে এই জিনিসটা দেই আর আপনি যদি একটু আনন্দ পান, সুখ পান, তাহলে আমার ক্ষতি কি চাচা?
আর আপনার দেখভালের দায়িত্ব তো আমারই। তো চাচা কথা এটাই। তো দেখা হচ্ছে কালকে, আমি আসতেছি।